আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা এতক্ষণ হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলবো, যে আমাদের মহামান্য স্বাধীনতা 02-2024 জঙ্গি নেতা হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধান এগুলো কেন করলেন? গত পরশুদিন উনি বলেছিলেন যে প্রণব বর্মা বা ইন্ডিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা উচিত, ইন্ডিয়াতে আক্রমণ করা উচিত, সেভেন সিস্টারকে 7 টুকরো করে দেওয়া উচিত, 8 টুকরো করে দেওয়া উচিত, না হলে এই হবে সেই হবে। এগুলো নিয়ে যখন গরম গরম চলছিল, তখন সম্ভবত গত পরশুদিন প্রণব বর্মাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর ডেকেছিলেন এবং ডেকে ওনাকে কথাবার্তা বলেছেন। এরপরে যতটুকু জানলাম যে প্রণব বর্মা ইন্ডিয়াতে ওনাদের পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়েছেন যে এই দেশে ওনার পক্ষে আর কাজ করা সম্ভব নয়। সুতরাং এটা দুই দেশের কূটনীতিকদের ব্যাপার, তারা কি করবেন না করবেন সেটা যেহেতু তাদের ব্যাপার। আবার গতকালকে ছিল বন্ধের দিন, এই দিনে বাংলাদেশের অ্যাম্বাসেডরকে ইন্ডিয়ার পররাষ্ট্র দপ্তর ডেকে নিয়ে গিয়ে কি কি বলেছেন সেইটা নিয়ে আজকে আজকে আমাদের মহামান্য হাসনাত স্যার উনি বললেন যে প্রণব বর্মাকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। তার কারণ কি ভাই? একজন কূটনীতিক, সে একটা দেশের অন্য একটা দেশের কূটনীতিক, তাকে এইভাবে শিষ্টাচার বহির্ভূতভাবে লাথি মেরে বের করে দাও, গুলি করে দাও। আবার আরেকজন যে দাঁতলা একটা পোলা আছে না, কি জানি নাম, ওই যে উমামা ফাতেমার ভাই মনে হয়, এটা দুটোটাই দাঁতলা একই রকম। তো ওইটা আবার কইছে যে আগামীতে লং মার্চ যেটা হবে সেটা তো ওরা খন্তা কোদাল নিয়ে আসবে, ইন্ডিয়ান এম্বাসির একটা একটা ইট খুলে নিয়ে যাবে। তো অবস্থা দৃষ্টে যা মনে হয় যে ইরানে আমেরিকান এম্বাসি যেভাবে জ্বালাই দিছিল, আমার সেই দিকেই যাচ্ছে। এবং এটা পুরোটাই ইন্ধন দিচ্ছে সরকার। কারণ এই সব কথাবার্তা যারা বলতেছে তাদেরকে কি সরকার কি এখনো বাধা দিয়েছে বা কোনো কিছু বলেছে যে এইরকম শিষ্টাচার বহির্ভূত কথা বলা উচিত না, বা আপনারা এভাবে বলবেন না, এটা সরকার বুঝবে? এগুলো তো কিছু বলে না। তাহলে কি প্রচ্ছন্নভাবে সরকারই করছে না? গতকালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি যে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হয়ে যাবে। তো অনেকে বলেছিলেন ভাই কবে বন্ধ হবে, কেমনে বন্ধ হবে? ভাই কবে বন্ধ হবে, কেমনে বন্ধ হবে, সেইটা তো আর আমার হাতের উপর না, যে আর এটা বলাও যায় না যে কোন একটা দেশের এম্বাসি আজকেই বন্ধ হয়ে যাবে, কালকেই বন্ধ হয়ে যাবে, যদি যুদ্ধ না লাগে। তবে সেটার একটা সিমটম তো সম্ভবত আজকে দেখতে পেয়েছেন, যে লং মার্চের অজুহাতেই হোক বা নিরাপত্তার ব্যাপারই হোক, যে কোনো ভাবে আজকের দিনের যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সব ক্যান্সেল করে দিয়েছে। মানে ভিসা প্রত্যাশী, ভিসা প্রাপ্তরা সব আজকে টোটাল ওদের অফিসগুলো বন্ধ। এবং ওরা বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ। কালকেও খুলতে পারে, পরশুও খুলতে পারে, বা 15 দিন পরেও খুলতে পারে। সেই অবস্থায় আজকে লং মার্চে যেভাবে ওই যে বাচ্চা বাচ্চা পোলাপাইন দেখছেন তো, হ্যাঁ, এটা 10-12 বছরের সব টুপি পরা মাদ্রাসার পোলাপাইন যেভাবে ব্যারিকেড ভেঙে লাফালাফি করছে, 6 স্তরের মধ্যে 5.5 স্তর ভাঙছে, হাফ স্তর ভাঙতে দেয়নি। মানে সরকারও চাচ্ছে যে তোমরা আসো আসো আসো, এই জায়গায় আমরা ব্লক করবো, এরপর তোমরা একটা মিটিং টিটিং করে আপাতত চলে যাবে, এইভাবে কইরা তোমরা শুক্রবার শুক্রবার হবে মেইন হিটিং পিরিয়ড, সেদিনের ভিতরে কিছু একটা ঘটবে। এদিকে আজকে যতটুকু ইনফরমেশন পেলাম যে ইন্ডিয়ান এম্বাসিতে চাকরি করে যারা, তাদের পরিবার যারা বাংলাদেশে আছে, বা বিভিন্ন আপনার ফ্যাক্টরিতে যে ইঞ্জিনিয়ার যারা ভিসা নিয়ে বাংলাদেশে কার্যক্রম করছে বা চাকরি করছে, এদের সকলের পরিবার কে কোথায় থাকে, কি করে না করে, সমস্ত লিস্ট নাকি হাসনাত আবদুল্লাহদের কাছে আছে। তার মানে হচ্ছে যে হিটিং এ আস্তে আস্তে তারা হিট হবে, তারা এটা বলা হচ্ছে, কিন্তু জানি না কি হবে। তবে ভাই সব সম্ভবের দেশ বাংলাদেশ, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। তো আমার এই ভিডিওটা আমার ভারতীয় যেসব ভাই বোন দেখেন তাদের কাছে আমি বলবো যে এই যে আমার দেশের মানুষ এখন যেভাবে আপনারা দেখছেন, যে যেভাবে আপনাদের ঘৃণা করছে, আপনাদের এম্বাসি খুলে ফেলার কথা বলছে, লাথি মারার কথা বলছে, আপনার সরকারের কাছে দাবি জানানো উচিত যে আমাদের দেশে আপনাদের এম্বাসিটা আল্লাহর হস্তে বন্ধ করে দেন, কিছুদিন বন্ধ করে দেন। চাউল ডাল আমাদের কাছে বেচেন না, কি দরকার আছে এই 46 টাকা ধরে 50,000 মেট্রিক টন চাউল বেচার? বন্ধ করে দেন, বন্ধ করে দেন, কাঁটাতারের বেড়া লাগাই দেন, একদম প্রতি ইঞ্চি জায়গায় কোনো, সবকিছু বন্ধ করে দেন, একটু দেখুক না।
আমার দেশের লোকজনও দেখুক যে আপনারা ছাড়া আমরা চলতে পারি কিনা, আর আমাদেরকে ছাড়া আপনারা চলতে পারেন কিনা, একটু দেখানোর দরকার। এবং এই কারণে আমার মনে হয় একটু নিরাপত্তার অজুহাতে হইলো আপনাদের এম্বাসি ফেম্বাসি এগুলো বন্ধ করে দিয়া একটু চুপ থাকলে তো মনে হয় যে কিছু একটা হবে। আমরাও বুঝবো, যারা আন্দোলন করতে তারাও বুঝবে, আপনারাও বুঝতে পারবেন আসলে কে কার পরিপূরক, কে কার কে দরকার। আর আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে আমার একটা অনুরোধ যে আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা এখন রাস্তাঘাটে পালায় রয়েছে, অমুক রয়েছে তমুক রয়েছে, এই অবস্থায় আছে। তা আওয়ামী লীগ একটা মানে গণ আত্মসমর্পণ কর্মসূচি দেওয়া উচিত, যে যার বিরুদ্ধে এক একজনের ভিতরে 17-18টা মামলা আছে, তো এই হিসাব করতে গেলে আমার মনে হয় লাখ পাঁচেক লোকের বিরুদ্ধে মামলা আছে, তারা সকলে গণ আত্মসমর্পণ কর্মসূচি দিলেই হয়, যে সবাই আত্মসমর্পণ করে যার যার মতো সবাই জেলে যাবে, পালাইয়া থেকে আর না খাওয়ার চেয়ে জেলে যাইয়া ডাইল রুটি খায়, কতদিন সরকারও খায় তারা, কতদিন আমরাও খাইতে পারি সেটাও দেখি। দুইটা গেলে হয়তো একদিন আমরা জেলখানা ভাঙ্গিয়েই বাইরে আসবো, লাখ লাখ পোলা পাই, সেদিন আরেক বিপ্লব হয়ে যাবে। এরকম একটা কর্মসূচি মনে হয় আমার দেওয়া উচিত। তার মূল কথা কিন্তু আসলে যে ভারতের প্রণব বর্মা ওনাকে যে লাথি মেরে বের করে দিবেন, এই ধরনের ঘটনা আমি পৃথিবীর আর কোনো দেশ সম্পর্কে কোনো দেশের জনগণ এভাবে বলছে কিনা আমি জানি না। এখন আপনারা অনেক বলতে পারেন যে ভাই এরা জনগণ না, ভাই এরা জনগণ না তো এরা কি কুত্তা বিলাই না, এরা জনগণ, সন্ত্রাসী জনগণ আকার যাই হব, যেহেতু দেশটাই চলতেছে সন্ত্রাসী সরকারের মাধ্যমে, সে তাদের সরকার সন্ত্রাসী হবে। তো এখন প্রণব বর্মাকে আজকে লাথি মারতে চাচ্ছে, কালকে আবার আরেকজনকে লাথি মারতে চাইবে। তবে এই হাসনাত আব্দুল্লাহর মাথায় কিছু আছে, কারণ সে জানে যে প্রণব বর্মা যেহেতু বলে দিয়েছে যে এই দেশ আর কাজ করতে সে ইচ্ছুক না, সুতরাং তাদের সরকার হয়তো তাকে উঠে নিয়ে অন্য কাউকে দিবে। সুতরাং সে হয়তো কালকে বলবে যে দেখছো, আমি যখন বলেছি লাথি মেরে প্রণব বর্মাকে বের করে দেওয়া উচিত, তখনই প্রণব বর্মাকে নিয়ে গেছে। আর এই হাসনাত আব্দুল্লাহর 2 দিন আগে হাসনাত আব্দুল্লাহর হুমকিতে যেহেতু ইন্ডিয়ার মাথা একটু নড়ছে, ওনারা যেহেতু ইয়েকে নিয়ে গেছে, কাকে, বাংলাদেশের অ্যাম্বাসেডারকে নিয়ে যে কিছু বলছে, সেটার বিপরীতে আজকে আবার হাসনাত বলল যে ওরে ডাকছো, তার আগে এরে লাথি মেরে বের করে দেওয়া উচিত। আমার মনে হয় আরেকটু আপনাদের স্ট্রং হওয়া উচিত। কাঁটাতারের বেড়া দিচ্ছেন, দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, পুরা বাংলাদেশের চতুর্দিকে কাঁটাতারের বেড়া দেন, সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় যে ভারতীয় এম্বাসি সবগুলোই আসলে এখন উঠায় নিয়ে যাওয়া উচিত, অথবা আমাদের উপর একটু অর্থনৈতিক অবরোধ দেওয়া উচিত। যদি ভারতের সেই ক্যাপাসিটি থাকে যে আমাদের উপরে একটা অর্থনৈতিক অবরোধ দিতে পারবেন, যদি ক্যাপাসিটি থাকে তাহলে দেন। যদি ভারতীয়রা আপনারা মনে করেন যে মানে বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকলে আপনারা মারা যাবেন না বা না খেতে পেরে মরবেন না, তেমন যদি মনে করেন তাহলে একটা অর্থনৈতিক অবরোধ দেন, কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন, দেখেন না কি হয়। তো আমার মনে হয় না আপনারা পারবেন। তার কারণ হচ্ছে যে আমার সম্ভবত ঢাকা শহরে এখন 13টা পারমাণবিক অস্ত্র নাকি ওই নদী নালা খালে বিলে রেডি করে রাখছে, পাকিস্তানিরা এনে দিয়েছে, এবং কয়েক হাজার জ্যামার নাকি সারা বাংলাদেশে লাগাই দিয়েছে পাকিস্তানিরা। সেটার বলে এখন আমরা বলিয়ান, আমরা 7 সিস্টার ভাঙছি। ওইদিকে আবার আপনাদের সাবেক বিচ্ছিন্নতাবাদী নেতা, কি জানি নাম, ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা, যাকে একসময় বাংলাদেশ সরকার ধরে ভারতের হাতে তুলে দিয়েছিলেন, তিনি ভারতে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন, সেই ভদ্রলোক এখন আবার ঢাকা শহরে ঘুরছেন। আজকে 1 মাস ধরে বিশেষ প্রটোকলে তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন। এগুলো কিন্তু এখন কথা চাউর হচ্ছে, চলছে। সুতরাং কি হবে সেটা ভবিষ্যৎ জানে। তবে ভারতীয় সরকারও কি সিদ্ধান্ত নেয় সেটাও দেখার বিষয়। আর আমাদের হাসনাত আব্দুল্লাহ তারা যেহেতু আজকের কর্মসূচি ওনাদের হিসাবে মোটামুটি সফল, এবং আমার হিসাবেও মোটামুটি সফল, খারাপও করে নাই এরা। এরা তো 5.5 স্তরের নিরাপত্তা তো ভেঙে দিছে। আর হাফ স্তরের নিরাপত্তা সম্ভবত তারা আজকেই করতে চায় না এইসব, কারণ লাথি মারবে, কোপাইবে, কিছু মারবে, এরপরে যায় হয়তো ইরানের মতন ভারতীয় দূতাবাস মুতাবাস যা আছে সবগুলোতে আগুনও লাগাই দিতে পারে। কি করবে সেটা হচ্ছে যে তাদের বিষয়। সুতরাং আপনারা এতক্ষণ হয়তো হাসনাত আব্দুল্লাহ সেই ভিডিওটা সকলেই দেখেছেন, যেখানে বলছেন উনি লাথি মেরে ভেঙে দিবেন। তো দেখেন কি হয়, আপনারাই ভালো বুঝেন, ভারতীয় যারা আছেন তারা ভালো বুঝেন, বাংলাদেশি যারা আছেন তারা ভালো বুঝেন। চলুক এভাবে, আমরা দেখতে থাকি। হাদির মৃত্যু কিন্তু বাংলাদেশেই হয়েছে। হাদির যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত ছিল সেগুলিকে কৃত্রিম উপায়ে জীবিত রাখা হয়েছিল।
ভেন্টিলেশনের মাধ্যমে রাখা হয়েছিল। হাদির মাথার যে খুলি সেটি বের করে রাখা হয়েছিল কৃত্রিম উপায়ে, সেগুলিকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। হাদির যে ব্রেইন, এটি বারবার ফুলে যাচ্ছিল। ফুলে রক্তক্ষরণ হয় কি না, রক্তক্ষরণ হয়ে গেলে তো সেখানে আর ব্রেইনও যদি ড্যামেজ হয়ে যেত বা ডেড হয়ে যেত, তাহলে পুরো শরীরে কিন্তু ডেড বডি হয়ে যেত তখন ঘোষণা দিত। শুধুমাত্র কৃত্রিম উপায়ে বাঁচিয়ে এভারকেয়ার হসপিটাল থেকে তাকে বিদেশে নিয়ে এই মৃত্যুর খবরটি জানানোর জন্য আসলে বিদেশে নেওয়া হয়েছে বলে আমি যতটুকু বুঝতে পারি। এভাবে গুলি করা হয়েছে, এভাবে কোনো মানুষ বাঁচতে পারার কোনো সুযোগ নেই। হাদির মাথার এদিক থেকে গুলি ঢুকে ওদিক থেকে বের হয়েছে। এই অবস্থাতে মগজকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। হাদির যে ডাক্তাররা ছিল তাদের সাথে আমি খুব ক্লোজলি কথা বলার চেষ্টা বলেছি। ইতিমধ্যে একটা ইন্টারভিউ নিয়েছে, আপনারা জানেন, এবং সেখানে বলেছে যে হাদির স্বাস্থ্যের অবস্থা, মেডিকেলের ভাষায় তারা কোনো আস্থা রাখছেন না বা কোনো আশা দেখছেন না। তবে হাদি মনে হয় না আর ফিরে আসবে, এবং ইতিমধ্যে হয়তো ডিক্লারেশন দিয়ে দেওয়ার কথা। কারণ অন্তত সিঙ্গাপুরে তো আর এই ধরনের ফাজলামি করবে না যে একজন মৃত মানুষকে নিয়ে সেখানে তারা লুকিয়ে রাখবে বা ঘোষণা না দিয়ে এভাবে রেখে দিবে। এটা করবে না অন্তত পক্ষে। এক সময় সম্পর্কটিকে বলা হতো সোনালী অধ্যায় বা ঐতিহাসিক বন্ধুত্ব। এখন তা পরিণত হয়েছে তালাকপ্রাপ্ত প্রতিবেশীদের সম্পর্কে, যেখানে একে অপরের বাড়ির দিকে অভিযোগের নোটিশ ছুঁড়ে মারাটাই যেন নতুন স্বাভাবিকতা। মাত্র 3 দিনের ব্যবধানে 2 দেশের হাই কমিশনারকে তলব করা হয়েছে। কূটনৈতিক শীতলতার এমন চরম বহিঃপ্রকাশ সচরাচর দেখা যায় না। সবশেষ 17 ডিসেম্বর দিল্লি থেকে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার পর যে বার্তা এসেছে তা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হজম করতে পারেনি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তো শটান বলে দিয়েছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না। দর্শক, গত কয়েক সপ্তাহে ঢাকা এবং দিল্লির মধ্যে যে তীব্র উত্তেজনা দেখা যাচ্ছে তা কেবল সম্পর্ক শীতল হওয়ার লক্ষণ না, এটি সম্পর্ক তলানিতে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত। একে যদি একটি বলিউড বা ঢালিউড সিনেমা বলা যায়, তবে নিঃসন্দেহে এর নাম হবে চোখের বদলে চোখ, দ্য টিট ফর ট্যাট। প্রশ্ন হলো, কেন ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত মাত্র 1 সপ্তাহে সম্পর্কের পারদ এত চড়ে গেল? তাও আবার নির্বাচনের আগে কেন? উত্তেজনার পারদ যদি বাড়ে তাহলে সামনের দিনগুলোতে কি বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে? ভারত বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক এই উত্তেজনার পটভূমি বুঝতে হলে গত বছর আগস্ট মাসের বরফকে বুঝতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই এই সম্পর্ক তার পুরনো উষ্ণতা হারায়। তখন বাংলাদেশের সরকার সমর্থকরা ব্যাপকভাবে ভারত বিরোধী বক্তব্য দিতে শুরু করেন। এমনকি অভিযোগ উঠেছিল অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের পক্ষ থেকে বিতর্কিত মানচিত্র পোস্ট করা হয়েছিল, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অংশগুলো বাংলাদেশের সঙ্গে জুড়ে একটি বৃহত্তর বাংলাদেশ দেখানো হয়েছিল। দিল্লি এটিকে চরম উস্কানি হিসেবে দেখেছিল। আবার ভারতে বসে অনলাইনে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে একাধিকবার সরকারি পর্যায়ে নালিশ জানানো হয়, কিন্তু ভারত তাতে খুব একটা কা করেনি কখনোই। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্র চোখের বদলে চোখ নীতি শুরু হয়। দিল্লি লজিস্টিক সমস্যার কথা বলে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয়, আর ঢাকা পাল্টা হিসেবে ভারত থেকে সুতা আমদানিতে বিধিনিষেধ আরোপ করে। পরে ভারত কিছু বাংলাদেশি পণ্যের স্থল প্রবেশও নিষেধাজ্ঞা দেয়। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য এ নিয়ে 2 দফা বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে আবেদন করা হয়েছে। তবে শুরু থেকেই ভারত সরকার বলে আসছিল শেখ হাসিনা দেশটিতে অতিথি হিসেবে আছে। ভারত সরকার যে শেখ হাসিনাকে ফেরত দিবে না সেটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বুঝে ফেলেছে, যে কারণে দেশটির পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কোনো ধরনের রাগ ঢাক না রেখেই বলেছেন, ভারত সরকার ফেরত না দিতে চাইলে বাংলাদেশের কিছুই করার নেই। শেখ হাসিনা ভারতে থাকা এবং ভারত থেকে তার বক্তব্য দেয়াকে ঘিরে 2 দেশের মধ্যকার উত্তেজনা সত্ত্বেও দেশ দুটির মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ঠিকঠাকই ছিল। 15 ডিসেম্বর সচিবালয়ে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেছিলেন, মূল্যস্ফীতির চাপ সামলাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারত থেকে 50,000 টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি 17 ডিসেম্বর যখন ঢাকায় ভারতীয় হাই কমিশনার ঘেরাও কর্মসূচির ডাক ওঠে, তখনও গণমাধ্যমের খবরে বলা হলো 3 মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রতি কেজির আমদানির দাম পড়েছে 43 টাকা।
আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে দাম কমেছে কেজিতে অন্তত 40 টাকা। সোমবার ও বুধবার 2 দিনে 120 মেট্রিক টন পেঁয়াজ ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোলে আসে। তবে অর্থনীতি আর বাণিজ্যের এই সম্পর্ককে ছাপিয়ে দুই দেশের কূটনৈতিক আর রাজনৈতিক সম্পর্কে যে উত্তেজনা তা আবারও হঠাৎ বেড়ে গেল গত 12ই ডিসেম্বরের পর থেকে। 12ই ডিসেম্বর ঢাকার রাস্তায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। তিনি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন। হাদির উপর হামলার পর দিনই অধ্যাপক ইউনূসের সাথে দেশের 3টি রাজনৈতিক দলের বৈঠক হয়। বৈঠক থেকে বের হয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রকাশ্যে দাবি তোলেন, শেখ হাসিনা ভারতে বসে কথা বলার পেছনে ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন থাকতে পারে। এজন্য ঢাকার ভারতীয় হাই কমিশনারকে তলব করে কৈফিয়ত তলব করতে হবে। নাহিদ ইসলামের দাবির পরদিনই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে। তলবের মূল কারণ কি ছিল? ভারতের মাটিতে বসে শেখ হাসিনা কিংবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের উস্কানিমূলক বক্তব্য। ঢাকা অভিযোগ করে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নির্বাচন বানচালের চেষ্টা করছে। বাংলাদেশ শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফেরত চায়। দর্শক, এ নিয়ে বিগত 16 মাসে অন্তর্বর্তী সরকার ভারতীয় হাই কমিশনারকে অন্তত 5 বার তলব করেছে, কিন্তু ক্লাইম্যাক্স এখানেই থামেনি। এই উত্তেজনার মধ্যেই সরকার সমর্থক শক্তিগুলো আরো বড় হুমকি নিয়ে আসে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্যে ঘোষণা করেন তিনি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে স্পর্শকাতর এলাকা ভারতের 7 সিস্টার্স ভাঙ্গার জন্য ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করবেন। একই দিনে জুলাই ঐক্য ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করে। দিল্লির জন্য এই হুমকি ছিল যেন সরাসরি তাদের রান্নাঘরে আগুন লাগানো, যা নয়াদিল্লির নিরাপত্তা উদ্বেগকে বহুগুণ বাড়িয়ে দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে এই উত্তেজনা কেবল কূটনৈতিক বাক বিতণ্ডার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং তা তার ঢাকা মিশনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। 17 ডিসেম্বর ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ নতুন করে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন পরের বার তারা খন্তা কোরাল নিয়ে আসবে এবং ভারতীয় হাই কমিশনার একটা ইটও আস্ত রাখা হবে না। দর্শক, ঢাকার 15 ডিসেম্বরের তলব এবং হাসনাত আব্দুল্লাহর ঘোষণার 3 দিনের মাথায় নয়াদিল্লি পাল্টা জবাব দিল। 17 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভারতের এই পদক্ষেপটি ছিল স্পষ্টতই কূটনৈতিক জগতে যাকে টিট ফর ট্যাট বলা হয় তারই প্রতিফলন। আব্দুল্লাহর বক্তব্যে কড়া প্রতিক্রিয়া এসেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মিস্টার শর্মা বলেছেন, বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া অব্যাহত রাখেন তাহলে নয়াদিল্লি বেশি দিন চুপ থাকবে না। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে ভারতের রাজধানীর বুকে একেবারে আক্ষরিক অর্থে এক রাতের মধ্যে বদলে গেল দিল্লি ও ঢাকার সম্পর্কের রূপরেখা। মঙ্গলবার সন্ধ্যাতেও যেখানে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ভারতের বর্তমান ও সাবেক কূটনীতিকরা, সেনা কর্মকর্তা বা থিঙ্ক ট্যাঙ্ক ফেলোরা দুদেশের ঐতিহাসিক মৈত্রীর উদযাপনে ব্যস্ত ছিলেন, পরদিন বুধবার সকালে সেই রাষ্ট্রদূতকে সাউথ ব্লকে তলব করে একগুচ্ছ প্রতিবাদ জানিয়ে রাখল দিল্লি। দর্শক, বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি প্রকাশ করেছে তার শব্দগুলো ছিল কূটনৈতিকভাবে কিছুটা আক্রমণাত্মক। এই বিবৃতিতে 3টি প্রধান পয়েন্ট ছিল যা ঢাকার সাম্প্রতিক অভিযোগ এবং পদক্ষেপগুলোকে বাতিল করে দেয়। ভারত সবচেয়ে বড় উদ্বেগ জানায় ঢাকায় অবস্থিত তাদের কূটনৈতিক মিশনগুলো নিরাপত্তা নিয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয় কিছু চরমপন্থী গোষ্ঠী ভারতীয় হাই কমিশনকে কেন্দ্র করে নিরাপত্তার সংকট তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। এই উদ্বেগের প্রমাণ দেখা গেছে যখন চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক বন্ধ করে দেওয়া হয়। ভারত বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান বা ফলস ন্যারেটিভস তৈরি করার চেষ্টা করছে ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। এই মিথ্যা কাহিনী বলতে সরাসরি ঢাকার সেই বয়ানকে বাতিল করে দেওয়া হলো যেখানে বলা হয়েছিল শেখ হাসিনা ভারতে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছেন অথবা শরীফ ওসমান হাদীর হামলাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে।
দিল্লি প্রকান্তরে বোঝাতে চায় ঢাকার এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত এবং ভিত্তিহীন। এটি ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত সিদ্ধান্ত। তারা আপাতত শেখ হাসিনাকে প্রত্যর্পণের ঝুঁকি নেবে না, কারণ এতে ভারতের অন্যান্য মিত্রদের কাছে দিল্লি একটি অবিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত হতে পারে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বরং উল্টো অভিযোগ করেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো সম্পূর্ণ তদন্ত চালায়নি এবং ভারতকে প্রাসঙ্গিক প্রমাণ শেয়ার করেনি। দর্শক, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক দক্ষতা এবং তদন্তের সত্যতা নিয়ে প্রশ্ন তোলার শামিল। ভারত প্রমাণ দাবি করার মধ্য দিয়ে ঢাকার অভিযোগের ভিত্তি নিয়ে সন্দেহ প্রকাশ করলো। দিল্লি কি তাহলে এটা বার্তা দিতে চাইছে আন্তর্জাতিক সম্পর্ক আবেগের উপর চলে না, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে পদক্ষেপ নিতে হয়? যদি তাই হয় তাহলে এই মন্তব্য বাংলাদেশের সরকার পক্ষের জন্য সেটি হতে পারে একটি কূটনৈতিক আঘাত। বিবৃতির 3 নম্বর পয়েন্টে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে এবং বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানায়। এই উপদেশ বা নসিহতই ছিল বাংলাদেশের জন্য শেষ পেরেক। অবশ্য ভারতের এই নসিহত নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি দিল্লিতে হাই কমিশনারকে তলব করা এবং নির্বাচন নিয়ে ভারতের উপদেশ দেওয়া উভয় বিষয়ে আপত্তি জানান। তিনি কার্যত ভারতের অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে তারা প্রতিবেশীদের উপদেশ চান না, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করেন তিনি। অবশ্য কূটনীতিক হিসেবে তৌহিদ হোসেন হাসনাত আবদুল্লাহর মতো নেতাদের ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য থেকে সরকারকে দূরে রেখেছেন। বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, বাংলাদেশ কোনো বিচ্ছিন্নতাবাদীকে তার ভূমিতে আশ্রয় দিবে না। দর্শক, এরই মধ্যে ভারতের কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠক উলফার নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে এসেছেন। অবশ্য এই খবরের পক্ষে বা বিপক্ষে দেশ দুটির সরকারি পর্যায় থেকে কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিকভাবে ভারতের কাঁধে শেখ হাসিনাকে নিয়ন্ত্রণের ভার চাপিয়ে দেন। তিনি বলেন, ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না চায় তাহলে বাংলাদেশ তাকে থামাতে পারবে না। তিনি বলেছেন, বাংলাদেশ চায় ভারত শেখ হাসিনাকে থামাক, যাতে বাংলাদেশে নির্বাচনের জন্য একটা পরিবেশ সৃষ্টি হয়। দর্শক, প্রশ্ন হলো, যেখানে বাংলাদেশ মূল্যস্ফীতি কমানোর জন্য ভারত থেকে চাল ও পেঁয়াজ আমদানি করছে, কূটনৈতিক পর্যায় থেকে স্বাভাবিক সম্পর্ক রাখার কথা বলা হচ্ছে, সেখানে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে কেন হঠাৎ করে অভ্যন্তরীণ রাজনীতির মাঠ ভারত বিরোধী প্রচারণায় গরম হয়ে উঠল? বিশ্লেষকরা মনে করেন এর কারণ বহুমুখী এবং গভীর নির্বাচনী কৌশলের সাথে সম্পর্কিত। সেনা ও পুলিশ প্রহরায় সারা দেশ ঘুরেও ভোটের কিংবা রাজনীতির মাঠে যমুনার বাইরে কোনো কদরই নেই কিংস পার্টি নেতাদের। বিশ্লেষকরা মনে করছেন, এমন পরিস্থিতিতে নির্বাচনের জোয়ারে ট্রেনে নিজেদের আনতে ভারত বিরোধী প্রচারণাকেই বেছে নিয়েছেন, কারণ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিবেচনায় বিএনপি, জামাত সহ প্রতিষ্ঠিত দলগুলোর পক্ষে কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলা সম্ভব নয়। আবার 25শে ডিসেম্বর যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসেন, তাহলে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যেতে পারে। বিশ্লেষকরা মনে করেন, বড় দলের নেতা হিসেবে তারেক রহমান বা বিএনপি নেতাদের পক্ষে সরাসরি ভারত বিরোধী বক্তব্য দেওয়াটা সমীচীন নয়। সেই সুযোগটাই কাজে লাগাতে চায় রাজনীতির হালে ঠাঁই না পাওয়া কিংস পার্টির নেতারা। ভারত বিরোধী বিরূপ মন্তব্য আসতে পারে এমন আভাস পেয়ে বিএনপির পক্ষ থেকে 16 ডিসেম্বর জুলাই ঐক্যের কর্মসূচিতে কাউকে পাঠানো হয়নি। জামাত ইসলামী শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে, এই মুহূর্তে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভারত বিরোধী কোনো বক্তব্য দেয়া যাবে না। তবে জুলাই আন্দোলনের পর যেসব ছোট ছোট দল গর্জে উঠেছে, তাদের মূল নেতারা নিজেদের আসর নিশ্চিত করতে ভারত বিরোধী কৌশল নিয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে পরোক্ষভাবে ভারত বিরোধী সুর আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারত সরকার যদি বড় ধরনের অর্থনৈতিক চাপ প্রয়োগে যায়, তাহলে পরিস্থিতি নতুন করে ঘোলাটে হয়ে যেতে পারে। সাবেক কূটনৈতিক ও বিশ্লেষক হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেছেন, 7 সিস্টার্স নিয়ে কথা বলার কারণে ভারতের দিক থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, কারণ এটি তাদের জন্য নীতিগতভাবে একটি স্পর্শকাতর বিষয়। অনেকে হয়তো মিন করে
অনেক কিছু বলেন না, কিন্তু এ ধরনের মন্তব্য অনেক সময় দুদেশের সম্পর্কে প্রভাব ফেলে। বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রেও তা প্রযোজ্য। দর্শক, গত কয়েকদিনে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক যুদ্ধ আমাদের সামনে একটা বিষয় স্পষ্ট করে তুলেছে। ভারত বাংলাদেশ সম্পর্কের সোনালী অধ্যায় এখন অতীত বিষয়। দিল্লি বলছে ঢাকা প্রমাণ ছাড়া মিথ্যা বয়ান দিচ্ছে, আর ঢাকা দিল্লির নসিহত প্রত্যাখ্যান করছে। এই চরম উত্তেজনার প্রধান কারণ হলো আসন্ন নির্বাচন এবং ভারত জুজু কার্ডের রাজনৈতিক ব্যবহার। নির্বাচনের আগে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর ভারত বিরোধী আবেগকে কাজে লাগাতে চায় অনেকেই। হাসনাত আব্দুল্লাহর মতো নেতারা ভারতকে 7 সিস্টার্স ভাঙ্গার হুমকি দিয়ে অভ্যন্তরীণ রাজনীতি নিজেদের সার্বভৌমত্বের রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। কিন্তু এই খেলায় ঝুঁকিও আছে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ঠিক আগে এমন চরম খারাপ সম্পর্ক তৈরি হলে তা নির্বাচনের পরের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার সহযোগিতাকে ঝুঁকিতে ফেলতে পারে। ভারত যদি বাণিজ্যকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তবে বাংলাদেশের অর্থনীতিতে স্বল্পমেয়াদে সংকট আসতে পারে। তবে যা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে এই কূটনৈতিক মঞ্চের নাটকীয়তা হয়তো নির্বাচনের আগ পর্যন্ত থামবে না। আপাতত যেন তারা একে অপরের দিকে চোখ রাঙিয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে সাধারণ মানুষ ভাবছে এই ইগো লড়াইয়ে শেষ পর্যন্ত লাভটা কার হবে। আসসালামু আলাইকুম দর্শক, ওসমান হাদি এই সময়ে রাজনীতির তার মাত্রা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেশে উচ্চতর জায়গায়, একদম সর্বোচ্চতর জায়গায় যাই হোক না হোক, বা তার রাজনৈতিক দর্শন যাই থাকুক না থাকুক, যেই অন্যায় অবিচার ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে প্রতিটা মানুষ সবসময় চাচ্ছে এরকম তরতাজা একটা যুবক, এবং মানুষ হিসাবে মানুষের মানবিকতা, মনুষ্যত্ব, ধর্ম, সমাজ সব দিক থেকে তার তার এই আশঙ্কাজনক অবস্থা থেকে তার ফিরে আসা, এই প্রত্যাশা সবারই। এবং আমরা একটা আলোচনায় আপনাদেরকে বলেছি যে এখন পর্যন্ত মিরাকেল, প্রকৃতি, উপরওয়ালা, সৃষ্টিকর্তা, আল্লাহ, ভগবান যাই বলেন, সেই যে যার বিশ্বাসে বলেন, তার এক অলৌকিকতা না থাকলে এইরকম সিচুয়েশনে একটা মানুষ এখনো চিকিৎসা নিতে পারছেন, সেটা একটা অলৌকিকতা। তার চেয়ে আরো বড় অলৌকিকতা কিছু ঘটুক, একটা তরুণ যুবক তার শেষ নিঃশ্বাসটুকু চলে না যাক, সেই প্রত্যাশা জাতি যখন সবার, তখন এই দুঃসংবাদটি আপনাদের সামনে জানানোর জন্য বসা। হঠাৎ করেই খবরটা নিশ্চয়ই দুঃসংবাদ, কারণ একটা দায়িত্বশীল জায়গা থেকে খবরটা জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সাহেব, তিনি তার একটি পোস্টে হাদির সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে বলছেন, শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি 17 ডিসেম্বর 2025 লিখছেন তার ফেসবুকে, ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলছেন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত 9:40 ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। অবস্থা সংকটাপন্ন, এটাই হচ্ছে মূল মেসেজ। এর মধ্যে এটাও শুনেছি যে সিঙ্গাপুরের ট্রিটমেন্টও অনেকটা ফেল করার মতো, তাকে যুক্তরাজ্যে নেওয়া হতে পারে, এরকম কথাও সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি। যাক, সেটা গুরুত্বপূর্ণ না। শফিকুল আলম সাহেবের ফেসবুক পোস্টের একটু ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারে ম্যাক্সিমাম পোস্টেই দেখা যায় যে হা হা হি হি রিয়েক্টটা বেশি থাকে, কটাক্ষ করা কমেন্ট থাকে, এবং কমেন্টের বেশিরভাগই তার পোস্টের বক্তব্যের সঙ্গে মিলে নাই এই জাতীয়। কিন্তু এখনো আমার সামনে যে 5-7টা পোস্ট আছে, সেই পোস্টে প্রত্যেকটাতে মানুষের ফরিয়াদ, দোয়া এবং আকুতি যে এই শরীফুল ইসলাম হাদির ওসমান হাদির, তার একজন লিখছেন যে, হে পরওয়ারদিগার, তোমার কাছে করজোর মিনতি করি, ওসমান হাদিকে তোমার খাস রহমত দিয়ে আচ্ছাদিত করো, তাকে আবার সুস্থ অবস্থায় আমাদের 1,00,000 কোটি জনতার ময়দানে তাকে ফিরিয়ে দাও। মহান আল্লাহর কাছে এটুকুই চাওয়া, হাদি ভাই ফিরে আসুক। ওনার জন্য 1,00,000 কোটি মানুষ দোয়া করছে। হাদির ফিরে আসা খুবই দরকার আছে। আল্লাহ আপনি সর্বোত্তম পরিকল্পনাকারী। মহান আল্লাহ শরীফ ওসমান হাদির নেক হায়াত বাড়িয়ে দিক। ওসমান হাদি হয়তো আর
ফিরে আসবে না, তবে আমরা চাই খুনি ফয়সাল দ্রুত গ্রেফতার হোক। নুরুন নবী তার কমেন্ট, আমি কয়েকটা কমেন্ট দেখছিলাম। দেখেন, ওসমান হাদির রাজনৈতিক দর্শন, তার কর্ম, তার সেগুলোর দুভাগে বিভক্ত। একটা অংশ খুবই তার এই কর্মের প্রতি অনুগত, আরেকটা অংশ খুবই সমালোচনা মুখর। সেটা যাই হোক, একজন মানুষের এই সময়টায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মানুষ হিসাবে তার সুস্থতা জানা এবং এই ঘটনাটির প্রেক্ষিতে ওই ওসমান হাদির পরিণতি কি হয় সেটার সাথে বাংলাদেশের রাজনীতি এখনো ওতপ্রোতভাবে জড়িত হয়েছে। শুধু বাংলাদেশের রাজনীতি না, এটার সাথে যে কোনোভাবে হোক পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এবং এই ঘটনার প্রেক্ষিতে ইন্ডিয়ার উপর একটা এফেক্ট পড়া শুরু হয়েছে বাংলাদেশের ভেতরে, এবং বাংলাদেশের সেই ভারত বিরোধিতা অন্য একটা মাত্রা যোগ করার চেষ্টা করা হচ্ছে। ফলে এই ঘটনাটি আমরা চাই যে যেটা চিন্তা করি, হয়তো প্রধান উপদেষ্টাও বলছেন যে সবাইকে ধৈর্য ধরার বা সংযত হওয়ার, তার যে বক্তব্যটি তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, নিশ্চয়ই সেই চিন্তা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান।